তার বিচার কোথায়? আহত ও শহীদদের পরিবারদের সম্মানজনক পুনর্বাসন কখন হবে? এটা আমাদের খুবই বেসিক, এই জুলাইয়ের আলোচনা করতে গিয়ে খুবই প্রাইমারি প্রশ্ন। আর এটা প্রশ্ন এখানে কেউ করে না, কেউ এই বিষয়ে কোনো কথা বলতে রাজি না। সেটা হচ্ছে এই যে আপনারা কিছুদিন পর পর দেখবেন যে আওয়ামী লীগ ধরা, ছাত্রলীগ ধরা, ছাত্রলীগের জন্য হাই আফসোস করা, এই আওয়ামী লীগ না আবার ফিরে আসবে, আবার না আমাদের এখানকার তরুণরা গলা কাটার জীবনের মুখোমুখি হবে। কিন্তু ঠিক কিভাবে এখানে রেল লাইন থেকে একটু দয়া করে সবাই শুনে যান, সম্ভবত একটা রেল আসছে, ট্রেন আসছে, ঠিক কিভাবে এই যারা গত 16 বছর ধরে এদেশের মানুষকে, জনগণকে দিনের পর দিন লুট করেছে, এদেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা এই জুলাই গণহত্যা তো এখানে আওয়ামী লীগের রেজিমে প্রথম হত্যাকাণ্ড না। ওই যে বলছিলাম যে 2018 সালের কিশোর বিদ্রোহ, সেই কিশোর বিদ্রোহে স্কুলের বাচ্চারা, আপনাদের সন্তানেরা নিরাপদ সড়ক আন্দোলন, তাদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে তারা রাস্তায় নেমে এসেছিল তাদের দুই বন্ধু হত্যার প্রতিক্রিয়া। কিন্তু তারপর কি হয়েছে, খবর কি নিয়েছেন? যদি খবর নেন, আজকেও যদি গিয়ে খবর নেন আপনার এলাকার সাইড অন, আপনার এলাকার যে ছেলেগুলো, যে বাচ্চা কাচ্চাগুলো সে সময় সে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা প্রত্যেকে নানাভাবে, বিভিন্নভাবে ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়েছে। তারা তাদের স্কুলে, তাদের কলেজে, তাদের পারিবারিক জীবনকে এক ধরনের ভয়াবহতা দিয়েছে আওয়ামী লীগ। তাহলে এই লোকগুলোকে আসলে আমরা কি করব? আমাদের এদের বিচারের ব্যবস্থাটা আসলে আমরা কিভাবে করব? ছাত্র ফেডারেশন থেকে এবং আমাদের জানা মতে বাংলাদেশে একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দাবিটা জানাচ্ছে। গত 16 বছর ধরে যারা গুম, খুন সহ এদেশে সংগঠিত হত্যাকাণ্ডে যুক্ত ছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে যেসব আওয়ামী নেতাকর্মী এবং রাষ্ট্রীয় বাহিনী এখানে যুক্ত ছিল, তাদেরকে চিহ্নিত করে তাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। বিচারের পথে এটাই হবে রাষ্ট্রের প্রথম উদ্যোগ। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আপনারা এই দাবিটা তুলুন, আপনারা এই প্রশ্নটা করুন যে বিচার কখন হবে। যারা এই দেশকে লুট করেছে, যারা দেশের সন্তানদেরকে হত্যা করেছে, তাদের নামে এই দেশে কিভাবে ব্যাংক ব্যালেন্স থাকে, তাদের নামে এই দেশে কিভাবে নানা উচ্চ বিলাসী যে আবাসিক এলাকাগুলো, সেখানে তাদের নামে কিভাবে ফ্ল্যাট থাকে, তাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি থাকে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনরা সেটা উপভোগ করবে, তাদের সন্তানরা এখানকার এই সম্পত্তিগুলো কাজে লাগিয়ে তারা বিদেশে উচ্চ জীবন যাপন করবে আর ফেসবুকে আমাদের গালাগাল করবে। এটা কি করে আমরা হতে দিতে পারি? বলে পরিষ্কারভাবে আমরা দাবি জানাই, আমরা আহ্বান জানাই, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং এর জন্য জনমত গড়ে তুলতে হবে, রাষ্ট্রকে অবিলম্বে এর জন্য উদ্যোগ নিতে হবে। আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট বুলেট ভৌমিক তার বক্তব্যে বলেছেন যে এখানে 17টা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু তার রেজাল্টটা কি? তার রেজাল্টটা আপনারা জানেন যে এখন পর্যন্ত শূন্য। এবং আমরা যে রাজনীতি করি, রাজনৈতিকভাবে আমরা বুঝতে পারি জনগণের সাথে প্রতারণা বই আর কিছু নয়। এর প্রমাণ যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আমাদেরকে গুলি চালিয়েছে, আমাদের এদেশের সন্তানদেরকে হত্যা করেছে, এদেশের অসংখ্য মানুষকে গুম করেছে, ক্রস ফায়ারে অন্যায়ভাবে সেই পুলিশ, সেই রাষ্ট্রীয় বাহিনী, সেই প্রশাসন, এদের সংস্কার কখন এবং কোথায়? এই আজকের এই অনুষ্ঠানে আমরা এই প্রশ্নটা করতে চাই। আপনাদের কাছে আমরা আহ্বান জানাই যে আপনারা আমাদের এই প্রশ্নগুলো ক্যারি করবেন। আমরা মনে করি প্রশ্নের মধ্য দিয়েই জনগণের মুক্তির পথটা প্রশস্ত হবে। বন্ধুগণ,
এবং উপস্থিতি। আপনারা দেখেছেন যে গত 16 বছরে, এর আগে গত 52 বছর 54 বছর ধরে এদেশে যত ন্যায্য আন্দোলন ছাত্ররা শ্রমিকেরা করেছে, প্রায় প্রত্যেকটা আন্দোলনে এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা আন্দোলনে এখানে গুলি চলেছে, শ্রমিক হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে। কিন্তু এই অভ্যুত্থানের পর আমরা এই অভ্যুত্থানের কারণেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টের উপর নানা প্রত্যাশা, কিন্তু এই অভ্যুত্থানের পরও কিভাবে শ্রমিক হত্যা হয়। এই যে গত কয়েকদিন আগে আমাদের বন্ধুদের পটিয়া থানার ওসি বেদম পিটিয়েছে, তার বিরুদ্ধে আমরা নিজেরাও চেয়েছি যে একটা পুলিশ সংস্কার আন্দোলন হোক। সেই আন্দোলনের পরিণতিটা কোথায়? ওই ভিকটিম বন্ধুরা আজকে একজন প্রশ্ন করেছে যে ওসি পটিয়ার যে ওসিকে ডিজি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাকে খুব সম্ভবত 2-1 দিনে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হবে। তো এটা কি? পুলিশ সংস্কার যদি না হয়, প্রশাসন যদি সংস্কার যদি না হয়, তাহলে আরেকজন হাসিনা আসতে কিংবা হাসিনার শাসন আসতে আর কতক্ষণই বা সময় লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে বাঙালি ছাড়াও 44টা 45টা জাতি সত্তা এবং জাতির জনগণ এখানে রয়েছে। আমরা এই অভ্যুত্থানের পরেও দেখলাম যে এই জাতিসত্তার প্রশ্নে, জাতিসত্তার সংক্রান্তে কোনো কমিশন গঠিত হয়নি। এদেশের 54 বছর ধরে যাদেরকে বাঙালি জাতীয়তাবাদের দ্বারা যাদের জীবন, যাদের সংস্কৃতি, যাদের জনপদকে ধ্বংস করা হয়েছে, যাদের জনপদের উপর রোলার স্ট্রিম চালানো হয়েছে, বারে বারে এখানে গণতান্ত্রিক কণ্ঠস্বর বুলণ্ডিত করা হয়েছে, খুন করা হয়েছে, সেই জাতিসত্তার জনগণের জন্য আগামী দিনের বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কাছে সেটাও হাজির করতে পারেন। খুবই দুঃখজনক হলো সত্য যে ছাত্ররা জীবন দিয়েছে, যে ছাত্ররা চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলন শুরু করে, যেটা 2018 সালে সংগঠিত হয়েছিল, সেই চাকরির কি হলো? গত 11 মাসে কয়টা চাকরির পরীক্ষা হয়েছে বন্ধুরা? আপনাদের সন্তানেরা কয়টা চাকরির পরীক্ষা দিয়েছে? কয়জনের চাকরি হয়েছে? কিংবা এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট এমন কোন প্রস্তাবনা রেখেছে যে প্রস্তাবনার মধ্য দিয়ে এখানে শিল্প কলকারখানা হবে, যেখানে আপনাদের সন্তানদের চাকরি হবে? দুঃখজনক ভাবে আমরা এরকম কোন উদ্যোগ দেখতে পাই না। এখানে ছাত্রদের আন্দোলন বলা হলেও এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার হচ্ছে এখানকার শ্রমজীবী জনতা, এখানকার শ্রমিকেরা, এখানকার রিক্সা চালক, এখানকার সিএনজি চালক, এখানকার বস্তিবাসী, এই শহরে যারা উদ্বাস্তু, যাদের ঘর নেই, যাদেরকে ভাড়া থাকতে হয়, এই মানুষেরাই এই অভ্যুত্থানের শক্তি, এই অভ্যুত্থানের অন্যতম শক্তি। কিন্তু মানুষ কিভাবে গ্রাম থেকে এসে এখানে রিক্সা চালায়, কিংবা কেন বস্তিতে থাকে, কেন একজন মানুষ তার কোনো ঠিকানা এই শহরে নাই, সে জানে না তার সন্তানের কি হবে? এটা কেন হয়? এটা হয় এই কারণে যে এই দেশের কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম পায় না। এটা হয় এই কারণে যে এই দেশের শ্রমিকেরা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করে, ওভারটাইম করে, কিন্তু তাদের পর্যাপ্ত ন্যায্য যে মজুরি, সেই মজুরি এখানকার মালিক শ্রেণী দেয় না। ফলে অভ্যুত্থানের পরও আমরা দেখলাম যে ছাত্রদের জন্য যেমন চাকরির ব্যবস্থা করা হয়নি, তাদের ভবিষ্যতের চাকরির জন্য যেমন কোনো কারখানা, কলকারখানা কিংবা কোনো এস্টাবলিশমেন্ট এখানে করা হয়নি, একইভাবে এখানকার কৃষক কিভাবে তার ফসলের ন্যায্য মজুরিটা পাবে সেটার বিল করতে, উদ্যোগ নিতে আমরা এই সরকারকে দেখিনি। প্রতিনিয়ত এখানে মিটিং চলছে, আপনারা পত্রিকা খুললে দেখবেন, টেলিভিশন খুললে দেখবেন, এক এক বড় নেতা, এক এক বড় বড় দেশপ্রেমের বুড়িয়া ওরাই, মনে হবে যেন এদের থেকে বড় দেশপ্রেমিক আর কেউ নাই। অথচ আপনার জীবনের পরিবর্তনের জন্য যা দরকার, আপনার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য যা দরকার, সেই উদ্যোগ তারা এখন পর্যন্ত নিচ্ছে না, নিবে না। আরো হাস্যকর, গত সম্ভবত 30 বছর বা তারও বেশি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর থেকে এদেশের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। তার ফলাফল রাজনীতি চলে গিয়েছে অরাজনীতিক হাতে, ব্যবসায়ীদের হাতে। এখানে কোনো ছাত্র নেতা আমরা দেখিনি, কোন জনগণের নেতা আমরা দেখিনি।
রাজনীতিতে যুক্ত হওয়ার, রাজনীতি সচেতন হওয়ার যে ছাত্র সংসদ, ছাত্রদের প্রতিনিধিত্ব করার যে সংসদ, আমরা গত 16 বছর যে দেখেছি প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগ আপনাদের সন্তানদেরকে, আমাদেরকে কুত্তার মতো পিটিয়েছে। তারা আমাদের অসংখ্য আবরারকে তারা খুন করেছে। এর পেছনের যে কারণ, সেই কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই ছাত্র সংসদ নির্বাচনের কোনো উদ্যোগ দেখলাম না। আমরা দেখলাম না যে হাসিনার যে শিক্ষা কমিশন ছিল, শিক্ষা ব্যবস্থা ছিল, সেটাকে অটুট রাখা হয়েছে। এখানে নতুন করে কোনো শিক্ষা কমিশনও গঠন করা হয়নি। এই প্রশ্নগুলো আমরা রাখছি। আমরা এই শহরের বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো রাখার চেষ্টা করব। আমরা মনে করি প্রশ্নের মধ্য দিয়ে আগামী দিনের মুক্তি, আগামী দিনের রাজনৈতিক সংগ্রাম ঠিক হবে। সেই সংগ্রামে আমরা ছাত্র ফেডারেশন আপনাদের আহ্বান জানাই।